হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। রাজ্য সরকার থেকে 6,500 শূন্য পদে নিয়োগ হবে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদ রয়েছে, বিভিন্ন পদে নিয়োগ করা হবে। একজন একাধিক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন। তার রেজিস্ট্রেশন কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ধরা যাক জুনের শুরুর দিকেই কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এমনটাই জানা যাচ্ছে। আর তার মধ্যেই এই সরকারি চাকরিতে যাতে খুব স্বচ্ছভাবে নিয়োগ হতে পারে, তার জন্য আমাদের রাজ্য সরকার থেকে মাননীয় সিএম আমাদের যিনি রয়েছেন চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, তিনি জানিয়ে দিয়েছেন যে স্বচ্ছতার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার জন্যই, স্বচ্ছতার জন্য ইন্টারভিউয়ের যে নাম্বার বা পার্সোনাল টেস্টের যে নাম্বার সেটাকে কমিয়ে দেওয়া হবে। আর পার্সোনাল টেস্টের নাম্বার কমানো মানেই হলো রিটেন টেস্টের নাম্বার বেড়ে যাওয়া। রিটেন টেস্টে যাতে নাম্বার বাড়বে এবং পার্সোনাল টেস্টে নাম্বার কমবে, অর্থাৎ স্বচ্ছতা, ক্ল্যারিটি বজায় থাকবে এবং তার সাথে সাথে মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে এখন থেকে এই রাজ্য সরকারের সমস্ত পরীক্ষায়। তার মানে একটা দিকে তো খুশির খবর যে দুর্নীতি কমানোর জন্য এরকম একটা স্টেপ নেওয়া হয়েছে, এবং অপর দিকে কিন্তু আবার আমাদের উপর কম্পিটিশনটাও বাড়ছে। তোমরা প্রত্যেকে শুনে রাখো, যারা এইচএস পাস করেছো, যারা ক্লাস 8 পাস করেছো, যারা গ্র্যাজুয়েশন দিয়েছো, তারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো গ্রাম পঞ্চায়েতের। কিন্তু এইবার তোমাদের গ্রাম পঞ্চায়েতের বহুদিন পর পরীক্ষা হচ্ছে, তো বহুজন অ্যাপ্লাই অবশ্যই করবেন। এজ লিমিটেশন বাড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্যও বহুজন অ্যাপ্লাই করবেন। এবং তার সাথে সাথে যেহেতু পার্সোনাল টেস্ট, যেখানে অনেকের ভয় থাকে, অনেকের হয়তো ইন্টারভিউ দিতে যেতে ভয় লাগে, ঘাম হয়, নার্ভাস ফিল করে, তো তাদের জন্যও কিন্তু একটা খুশির খবর যে এবার থেকে নিয়োগ বেশি, মানে এবার থেকে বেশি নাম্বার দেওয়া হবে হচ্ছে রিটেন টেস্টে, পার্সোনাল টেস্টের থেকে নাম্বার কমিয়ে। যেহেতু অনেকেই কানাঘুষো এরকম শুনতে পাওয়া যায় যে ইন্টারভিউ, ওখানে তো ইচ্ছে করে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, ইচ্ছে করে নাম্বার কমিয়ে দেওয়া হয়, যাকে পছন্দ তাকে নিয়ে নেওয়া হয়। এই ধরনের যে বিভিন্ন রকমের কথা চারপাশে ঘুরে বেড়ায়, এইগুলোর থেকেই যাতে বাঁচা যায় এবং এগুলো যাতে আরো কমিয়ে সত্যি সত্যি যারা এলিজিবল বা সত্যি সত্যি যারা যোগ্য তারা যাতে চাকরি পায়, সেই জন্যই কিন্তু এত বড় একটা স্টেপ নেওয়া হচ্ছে। এবং এই স্টেপের মধ্যে দিয়ে এই যে আমি বললাম এতগুলো কথা, এতগুলো পয়েন্ট যদি তোমরা বিচার করে দেখো, কম্পিটিশন কিন্তু বাড়তে চলেছে। তো সেই কম্পিটিশনে তোমাকে টিকে থাকতে হবে, কারণ এই পরীক্ষা আবার কবে হবে কেউ বলতে পারে না। এখন যখন এই পরীক্ষার নোটিফিকেশন বেরোবে বা এর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তো তোমাদের অবশ্যই কর্তব্য এখনের মধ্যে ওই 6,500 সিটের মধ্যে একটা সিট তোমার নিজের করে নেওয়া, কারণ এই বছরের মধ্যে একটা চাকরি তোমার দরকার, তাই তোমাকে তোমার নিজেরটা বুঝে নিতে হবে। আর সেটার জন্যই আজকে আমি কথা বলবো যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় সব থেকে সেরা, সব থেকে বেস্ট পোস্ট কি হতে পারে, তার যোগ্যতা কি আছে, যোগ্যতার মধ্যে তার অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, অন্য কোনো সার্টিফিকেট লাগবে নাকি, বা তার সাথে তোমার এজ লিমিটেশন কত হতে পারে, এই সমস্ত কিছু আমি জানিয়ে দেব। তার সাথে সাথে এখানে স্যালারি তুমি কত পাবে, কত কেন এই পোস্টটা তোমার জন্য বেস্ট হতে পারে সেই স্যালারি জানাবো, এবং পুরো সিলেবাসের রোড ম্যাপ, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন ধরে ধরে আমি আলোচনা করে দেব যে কোন জায়গা থেকে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে। তো সেই অনুযায়ী সেইভাবে যদি তুমি প্র্যাকটিস করে যাও পুরো ওই রোড ম্যাপ ধরে, তাহলে কিন্তু এই পোস্টে চাকরি বাঁধা তোমার। এটা একদম তুমি মানে একদম ঠিক করে রাখো। এবং তোমার যখন অ্যাপ্লিকেশন শুরু হবে, অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হবে, অবশ্যই তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করবে। তো সেটা কি পোস্ট, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি হতে পারে, আমি সমস্ত ডিটেলে জানাবো এই একটাই মাত্র ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। তার আগে বলে দিই, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন করনি, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রাম পঞ্চায়েতের একটা গ্রুপের লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করে যাও। আমি ক্লাসের লিংক থেকে শুরু করে ইম্পর্টেন্ট যা যা কিছু নোটিফিকেশন বা যা যা কিছু আপডেট আসবে, সমস্ত কিছু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে থাকবো। তো
অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। চলো এবার চলে আসি যে আমি এমন কোন পোস্টের কথা বলছি। এই পোস্টটা আর কিছুই না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী সহকারী, এই পোস্টটার কথাই আমি বলছি। যেই পোস্টে তোমার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন, তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, যে কোনো সাবজেক্টের ভিত্তিতে গ্র্যাজুয়েট হলেই হবে। কোনো এরকম ব্যাপার না যে কোনো বিশেষ সাবজেক্টে হতে হবে, না, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে তোমাকে কম্পিউটারের নলেজ রাখতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সার্টিফিকেট কোর্স তোমার করা থাকতে হবে। এই দুটো জিনিস বাধ্যতামূলক থাকলে সব থেকে ভালো। এবার কোন কম্পিউটার সার্টিফিকেট এটার জন্য এলিজিবল, মানে এটা তুমি গ্রান্টেড হবে, সেটা আমি জানিয়ে দেব। বাকি যে সমস্ত পোস্টগুলো আছে যেগুলোতে কম্পিউটার লাগছে, সেই কম্পিউটারের জন্য সার্টিফিকেট তুমি কোথা থেকে করাতে পারো, কোনগুলো এলিজিবল সার্টিফিকেট, কোনগুলো নয়, কোনগুলোকে গ্রান্ট করা হবে, কোনগুলোকে হবে না, কোন পরীক্ষায় কোন ধরনের সার্টিফিকেট দরকার, এটার ওপর যদি তুমি একটা ডিটেল ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে আমরা মূলত কথা বলবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়ে। তার এই পদে তুমি যদি চাকরি পাও তাহলে তোমাকে কি কি কাজ সামলাতে হবে সেটা আগে সবার আগে জেনে নেওয়া দরকার, যে আমি কেন অ্যাপ্লাই করব এই পদটার জন্য, কি কাজ আছে এই পদের মধ্যে। দেখো এখানে মূলত তোমাকে মূল কাজ হলো পঞ্চায়েতের দৈনন্দিন সমস্ত প্রশাসনিক কাজকর্ম সামলানো। কি রকম ডিটেলে আমি বলবো, এছাড়া বিভিন্ন রকমের সরকারি প্রকল্প বাস্তবায়ন, এছাড়া অফিস ওয়ার্ক যেগুলো হয় সেগুলো সামলানো। অর্থাৎ এটা কিন্তু তোমার মূলত অফিসিয়াল ওয়ার্কই হবে, মানে একদম অফিস ডেস্ক জব হবে তোমার এটা। ঠিক আছে, একদম ডেস্ক জব হবে, কিন্তু তোমাকে ভীষণ গুরু দায়িত্ব পালন করতে হবে। কি কি দায়িত্ব পালন করতে হবে দেখো, পঞ্চায়েত অফিসের সমস্ত দরকারি যে নথিপত্র, যে রেজিস্টার, সেটা তোমার কাছে থাকবে, তোমাকে সামলাতে হবে। পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে, যেরকম ধরো এমজি এনআরইজিএ, বাংলার যে আবাস যোজনা রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, যুব সাথী রয়েছে, এরকম যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি, এই সমস্ত প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা, এই প্রকল্পগুলোকে এক্সিকিউট করা, ঠিকমতো করে এগুলো চালিত হচ্ছে নাকি দেখা, এই সমস্ত বিষয়টা কিন্তু তোমার দায়িত্বে থাকবে। এছাড়া গ্রাম সভা, পঞ্চায়েত মিটিং, এগুলোতে কি রিপোর্ট আসছে, কি আউটকাম আসছে, কার্য বিবরণী তৈরি করা, তার একটা পুরো এমওএম তৈরি করা, এগুলো কিন্তু তোমাকে দায়িত্ব রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামে যে জন্ম মৃত্যু হচ্ছে বা শিশু জন্ম এবং মৃত্যুর হার, তারপর তোমার সেখানকার বসবাস, সেখানকার মানুষের মাথাপিছু আয় কত, এগুলোর পুরো একটা হিসাব রাখা। এছাড়া ধরো কাস্ট সার্টিফিকেট বানানো, যে সেখানে কতজন এসসি এসটি ওবিসির মানুষজন রয়েছেন, এইটার পুরো একটা যে ডিটেল লিস্ট বানানো, সেই লিস্টটার দায়িত্বে তুমি থাকছো। ওকে, এছাড়া বিভিন্ন সরকারি অনুদান এবং ফান্ডের হিসাব রাখা, তার সাথে পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে হেল্প করা। এছাড়া ধরো জনগণের বিভিন্ন রকমের কমপ্লেন থাকে, তাদের বিভিন্ন রকমের প্রবলেম থাকে, হয়তো কোনো গ্রামে দেখা যাচ্ছে যে ঠিকমতো চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাচ্ছে না, বা কোথাও হয়তো জলের সমস্যা আছে, বা কোথাও হয়তো শিশুদের স্বাস্থ্য ঠিকঠাকভাবে সুরক্ষিত হচ্ছে না, এগুলো তোমাকে পর্যবেক্ষণে রাখতে হবে, এগুলোর ওপরে তোমাকে কাজ করতে হবে। তারপর ধরো বিভিন্ন সরকারি রিপোর্ট ব্লক অফিসে পাঠানো, কম্পিউটারে ডেটা এন্ট্রি করা, অনলাইন পোর্টালে যে সমস্ত আবেদনগুলো জমা পড়ে, এখন তো ম্যাক্সিমাম কিছুই আমরা ডিজিটালাইজড করে নিয়েছি, যে কোনো একটা কিছুর জন্য আমি অ্যাপ্লাই করব, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, সেটা আমরা অনলাইনেই আবেদন করতে পারি, তো ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারি। তো সেই সমস্ত অনলাইন ডেটাগুলোকে দেখা, পর্যালোচনা করা, এই সমস্ত কাজ হচ্ছে এই এক্সিকিউটিভ অফিসারের। এছাড়া বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সামলানো, সেগুলোকে পর্যবেক্ষণ করা। তো একটা বিশাল গুরু দায়িত্ব কিন্তু পালন করতে চলেছে এই এক্সিকিউটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ অফিসাররা। এবং এই পোস্টে চাকরি করা মানে বুঝতেই পারছো যে গ্রামের সমস্ত মানুষজন বা জনগণ যারা রয়েছে তারা কিন্তু তোমার ওপর ডিপেন্ডেন্ট, তোমার দিকে তাকিয়ে বসে আছে, যে তুমি কি ডিসিশন নিচ্ছ বা তুমি কিভাবে সেটাকে এক্সিকিউট করছো, তবে গিয়ে সেটা তাদের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ তুমি কিন্তু এখানে একটা বেশ মানে কি বলবো, একটা ভীষণই রেসপন্সিবল দায়িত্ব পালন করছো। ঠিক আছে, তো সেই রকম একটা পোস্টে চাকরি পেতে গেলে তোমার
কি যোগ্যতা লাগবে? শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, গ্র্যাজুয়েশন তোমার লাগবে, এবং তার সাথে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন, যদি তোমার ক্লাস 11-12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে তাহলে তো খুবই ভালো, তো সেটার একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স যদি তোমার থাকে কম্পিউটারের ওপরে তাহলেও খুব ভালো। অ্যাডিশনালি তোমরা জেনে রাখো, যারা ধরো পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, মানে এমএ করেছো বা পোস্ট গ্র্যাজুয়েট হয়েছো, তো সেই ক্ষেত্রে সেটা যদি তোমার কম্পিউটারের ওপর হয় খুব ভালো, অথবা সেটা যদি তোমার কোনো সোশ্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে হয় বা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু তুমি আরও এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ এই পোস্টের জন্য। অর্থাৎ ফাইনালি যখন তোমার মেরিট লিস্ট বেরোবে সেখানে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে খুব মাইনিউটলি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চেক করা হবে, যে তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে কি সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল স্টাডিজ ছিল, বা তোমার কি রুরাল ডেভেলপমেন্টের ওপরে কোনো কোর্স আছে, বা তোমার কোন জায়গা থেকে কম্পিউটার কোর্স করা আছে, এই সমস্ত বিষয়গুলোকে চেক করা হবে। এবং সব কিছুর ওপর ভিত্তি করে, এগুলোই অ্যাকচুয়ালি পার্সোনাল টেস্টের মধ্যেও রাখা হয়, তো এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো ভীষণই সম্মানের একটা চাকরি। এবং অবশ্যই জেনে রাখো যে এই কম্পিউটার সার্টিফিকেট তুমি কোন কোন জায়গা থেকে বানাতে পারো বা কোন কোন জায়গার কম্পিউটার সার্টিফিকেট এলিজিবল, সেটা আমি তোমাদেরকে এবার বলে দেবো। দেখো, কোন কোন কম্পিউটার সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হতে পারে সেটা এবার জেনে রাখো। যে কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা সবগুলো সাধারণত অ্যাকসেপ্টেড ধরা হয়। নিচে যেগুলো আমি উল্লেখ করেছি, কি কি আছে সেখানে: স্টেট গভর্নমেন্ট রেকগনাইজড কোনো ইনস্টিটিউট, সেটা হতে পারে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজড কোনো ইনস্টিটিউট হতে পারে, অথবা AICTE অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট হতে পারে, অথবা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যাপ্রুভড ইনস্টিটিউট হতে পারে। তো তোমার কাছে যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেটাকে একবার খোলো, খুলে দেখো এর মধ্যে কোন জায়গা থেকে তোমার যে সার্টিফিকেটটা বেরিয়েছে সেটা সার্টিফাইড। যদি সেটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাম্প থাকে, বা রাজ্য সরকারের স্ট্যাম্প থাকে, বা AICTE স্ট্যাম্প থাকে, অথবা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের স্ট্যাম্প থাকে, তাহলে কিন্তু তোমার সেই সার্টিফিকেট ধার্য বলে গণ্য করা হবে বা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। বোঝাতে পারলাম? এবার চলে আসো হচ্ছে এখানে বেতন কাঠামো কিরকম। তাই সব কিছুই তো আমাদের স্যালারির উপর ডিপেন্ড করে না, যে আপকামিং ফিউচার আমার কেমন হতে চলেছে, আমি কেন এত পড়াশোনা করে এত কষ্ট করে এই চাকরিটা নেব, কারণ আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাই। তো একটা স্যালারি কিন্তু বিশাল বড় কিছু ম্যাটার করে। তো বর্তমান তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদটি পে লেভেল 9 এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। এবং এখানে তোমার প্রায় 30,000 থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত পে লেভেল হতে পারে। ইনিশিয়ালি তোমাকে হয়তো 30,000 দেওয়া হবে, তারপর তোমার যেই মুহূর্তে প্রমোশন হবে তখন তোমার কিন্তু স্যালারি 74,500 টাকার মতো হয়ে যেতে পারে। এবং প্রত্যেক বছরেই কিন্তু প্রমোশন হতে থাকে এই পদগুলোর জন্য। এছাড়া অন্যান্য যে সমস্ত ভাতা আছে, যেরকম ধরো ডিয়ারনেস অ্যালাওয়েন্স, HRA আছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স আছে, পেনশন আছে, বার্ষিক ইনক্রিমেন্ট রয়েছে, এই প্রত্যেকটা কিছু কিন্তু এর সাথে অ্যাড হবে। এগুলো হচ্ছে বেসিক পে, ঠিক আছে। এই বাকি জিনিসগুলো কিন্তু এর সাথে অ্যাড অন হতে থাকবে। তো এটা কিন্তু ভীষণই ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে তোমরা এরকম একটা সম্মানজনক পদে চাকরি পেতে পারো। তো গ্রাম পঞ্চায়েতের একটা বিশাল বলতে পারো যে বেস্ট পোস্ট আমি যদি বলি আমার রেসপেক্টে, তাহলে হচ্ছে গিয়ে এই পোস্টটা। এছাড়া এখানে বয়সের সময়সীমা কিরকম রাখা হয়েছে, 18 থেকে 40 বছর, এটা পুরনো তথ্য অনুযায়ী। কিন্তু এখন যেহেতু 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই 18 থেকে আশা করা যাচ্ছে যে 44 অথবা 45 বছর বয়স পর্যন্ত যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এই এজ লিমিটেশন করা হবে। আর যারা SC বা ST রয়েছে তাদের জন্য কি করা হবে, এই 40-এর সঙ্গে তাদের অ্যাড হবে আরও 5+5, মানে আরো 10 বছর অ্যাড হয়ে যাবে। তো তোমাদের আপার এজ লিমিটেশন হয়ে যাবে 50 বছর। আর যারা OBC রয়েছে তাদের সাথে অ্যাড হবে হচ্ছে 40+3 বছর, তো নর্মাল এজ রিল্যাক্সেশন, তার সাথে আরো 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 48 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে ইউআরদের জন্য টোটাল আমরা দেখতে পাচ্ছি
44 বা 45 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এসসি এসটিদের জন্য 50 বছর এবং ওবিসিদের জন্য 48 বছর আপার এজ লিমিট রাখা হচ্ছে এবং লোয়ার এজ লিমিট হচ্ছে 18। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এক্সাম প্যাটার্ন কিরকম হতে পারে? গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার এক্সাম প্যাটার্ন সাধারণত এই 3টে পদ্ধতিতে হয়। রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট বা একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের নলেজ তোমার কিরকম আছে সেটা জানার জন্য, এবং তারপর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে। এই যে পার্সোনালিটি টেস্ট বলছি, এইখানেই কিন্তু তোমার নাম্বারটা কমানোর কথা বলা হয়েছে এবং নয় এখানে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হবে। কোথায় বাড়ানো হবে সেটা যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি যে পার্সোনালিটি টেস্টে নাম্বার আমাদের কমবে দুর্নীতি এড়ানোর জন্য। এইবার চলে আসো হচ্ছে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে। দেখো, নর্মালি আমাদের এই পদটার জন্য যেগুলো পড়তে হয় ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, জিকে, এই হলো আমাদের 4টে সাবজেক্ট। গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই 4টে সাবজেক্টই পড়তে হয়। এবার ইংলিশ থাকবে 25 মার্কসের, বাংলা থাকবে আমাদের 25 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের এবং জিকে থাকবে 10 নাম্বারের। আর এই 25-এর মধ্যে আমার গ্রামার থাকছে, গ্রামারের মধ্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভোকাবুলারি, সেন্টেন্স কারেকশন, রিডিং কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থাকছে। বাংলার মধ্যে বেসিক ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, রিডিং কম্প্রিহেনশন এবং গ্রামার, বিশেষ করে বাংলা ব্যাকরণটার উপরেই কিন্তু জোর দেওয়া হয়। এছাড়া অ্যারিথমেটিকের ওপরে বলা হয়েছে ক্লাস 8 থেকে 10 লেভেলের অ্যারিথমেটিক। আমি তোমাদের পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন তোমাদের এসেছে। এই যে আমি এই টপিকগুলোর নাম বলছি, এই টপিকগুলো ধরে ধরে বিগত বছরে কতগুলো প্রশ্ন এসেছে আমি পুরো ডেটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা একদমই চিন্তা করো না, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে কোন টপিকের ওয়েটেজ কতটা আছে এবং সেই মতো আজ থেকেই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারবে। আচ্ছা, আর জিকের কথা যদি আমি বলি তাহলে এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম বেসিক লেভেলে লাগছে, তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি এবং একটা স্ট্রং এমফ্যাসিস লাগবে হচ্ছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপরে। মানে একদম আমার একটা গভীর জ্ঞান এটার উপরে থাকতেই হবে এবং যে সমস্ত স্কিমগুলো গ্রামীণ স্তরে যে সমস্ত স্কিমগুলো চলছে সেগুলোর ওপরেও কিন্তু একটা আমাকে ভালো মতো নলেজ রাখতে হবে। আর এক্ষেত্রে আমি বলে দিই, এই চ্যানেলেই তোমাদের জন্য এই রুরাল যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোর ওপরে আমি একটা ভিডিও করে দিয়েছি। কেউ যদি এখনও না দেখে থাকো অবশ্যই ইউটিউবে আমার এই চ্যানেলেরই ভিডিও সেকশনে চলে যাবে এবং সেই ভিডিও সেকশনের মধ্যে তোমরা কিন্তু এই স্কিমের ওপর একটা ভিডিও পেয়ে যাবে একদম রিসেন্ট সার্চে। তো সেটা দেখে নিও যারা এখনও দেখোনি, কারণ এই স্কিম থেকে তোমাদের নর্মাল প্রশ্নপত্রেও প্রশ্ন আসবে রিটেন এক্সামে, প্লাস পার্সোনালিটি টেস্ট যখন নেবে তখনও কিন্তু এই স্কিম থেকে তোমাকে একটা দুটো প্রশ্ন করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে। ওকে, এছাড়া ইন্টারভিউ টেস্ট হবে হচ্ছে আমাদের 15 নাম্বারের। তো টোটাল আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে কত নাম্বারের? ওখানে 85 নাম্বার এখান থেকে যোগ করলে এবং এখানে 15 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা আমার হচ্ছে এবং এই 100 নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু আমার মেরিট লিস্ট বের করা হবে। এইবার চলে আসো একদম প্রুফ সমেত আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখানোর আগে বলে দিই, অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে আমি তোমাদের এরকমই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আসছি সোমবার দিন বিকেল 5টায়। সোমবার মানে 25 তারিখ বিকেল 5টায় যতগুলি পদ রয়েছে তার যতগুলো এক্সাম পেপার পাওয়া গেছে আমি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে জিকে জিএস পুরো সলভ করিয়ে দেব। যে 10 নাম্বার তোমাদের জিকে জিএস থাকে প্রত্যেকটা পরীক্ষাতে, তো সবকটা আমি সলভ করিয়ে দেব। ক্লাস টাইমিং বিকেল 5টা, এই চ্যানেলেই হবে, কেউ মিস করবে না, প্রত্যেকে কিন্তু সেই ক্লাসটা দেখবে। একটা ভিডিওতেই তোমাদের সমস্ত জিকে জিএস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার বলে দিই যে এই যে পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এই পেপারটা 2018 সালের পেপার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25 মার্কসের যে আমাদের ইংলিশ এসেছিল 25টা কোয়েশ্চেন, পার কোয়েশ্চেন 1 নাম্বার করে, সেখানে সিনোনিম দিয়েছিল 3টে, ভয়েস চেঞ্জ দিয়েছে 2টো, অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম দিয়েছে হচ্ছে আমার 2টো, পাংচুয়েশন মানে কমা,
ফুল স্টপ, এইগুলোর যে ইউজ সেগুলো সেন্টেন্সে তোমাকে ব্যবহার করতে হবে। তো সেটা দিয়েছিল 3টে। স্পেলিং কারেকশন তোমাকে 4টে অপশন দেবে, ভুলভাল স্পেলিং থাকবে 3টেতে, একটাতে সঠিক স্পেলিং থাকবে। তো তোমাকে সঠিক স্পেলিংটা ওই ভুলগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে। তো সেটা দিয়েছে তোমার 4টে। এরার ডিটেক্ট তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা তোমাকে বার করতে হবে। অর্থাৎ এটা আমাদের হতে পারে গ্রামাটিক্যালি ভুল, তো সেখান থেকে তোমাকে ওটা বার করে নিতে হবে। 4টে এরকম এরার ডিটেকশন তোমায় দেবে। এছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ তোমাকে এরকম কিছু একটা বড় সেন্টেন্সের মাঝে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে এবং নিচে 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা সব থেকে সুটেবল তোমার মনে হবে সেটা তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বসাবে। তো সেই রকম এক দিয়েছে 4খানা প্রশ্ন, 4 নাম্বার, এবং তার সাথে ইডিয়াম থাকছে 3 নাম্বার, 3টে প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন দিচ্ছে, এবং মোরলেস তোমাদের এক্সিকিউটিভের সমস্ত যে পেপারগুলো আছে আমি হিসাব করে দেখেছি এরকম ভাবেই প্রশ্ন এসেছে। ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, মোটামুটি 3 থেকে 5টা আমাদের প্রশ্ন তোমরা দেখতে পাবে। স্পেলিং কারেকশন, এরার ডিটেক্ট থেকে 4 4 8 নাম্বার, তো এটা একটা বিরাট বড় জায়গা নিচ্ছে। এছাড়া ভয়েস চেঞ্জ থেকে আমাদের 2টো প্রশ্ন দিচ্ছে। ন্যারেশন কিন্তু আমি এখনো দেখিনি, তো ভয়েস চেঞ্জটাই আমি মূলত দেখেছি। আর তার সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেটা দিয়েছে, এবং ইডিয়াম বা ফ্রেজ দিয়েছে 3টে। তো ভীষণই এটা ইম্পর্টেন্ট জায়গা। শেষে চলে আসো বাংলা। বাংলাতে আমরা দেখতে পাচ্ছি সমাস থেকে 5টা প্রশ্ন, সঠিক বানান থেকে 5টা প্রশ্ন, অর্থলেখ থেকে 5টা প্রশ্ন, বাক্য সংকোচন থেকে 5টা প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে 5টা প্রশ্ন দিয়েছে 5 নাম্বার করে, 5টা জায়গা থেকে 5 5 25। পারলে স্ক্রিনশট নিয়ে নাও, ওয়েটেজগুলো বুঝতে পারবে তোমরা। এবং নাম্বার 2তে দেখো অ্যারিথমেটিকে তোমাদের ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে 2টো প্রশ্ন দিয়েছে, নাম্বার সিস্টেম থেকে তোমাদের 2টো প্রশ্ন দিয়েছে, ডিরেকশন থেকে একটা, জিওমেট্রি থেকে একটা, পার্সেন্টেজ থেকে 3টে প্রশ্ন, অড ওয়ান আউট থেকে একটা প্রশ্ন, এবং টাইম ডিস্টেন্স স্পিড থেকে 2টো প্রশ্ন এরকমভাবে দিয়েছে। এছাড়া অঙ্ক কিন্তু এখানেই শেষ না, অঙ্ক থেকে প্রচুর প্রশ্ন আছে, এবং সিম্পলিফিকেশন থেকে 5টা, রেশিও প্রপোর্শন থেকে 5টা, অ্যাভারেজ থেকে একটা, কোডিং ডিকোডিং, বুঝতে পারছো এখানে রিজনিং ঢুকে গেছে, এখানে কিন্তু রিজনিং ঢুকে গেছে, কোডিং ডিকোডিং থেকে একটা প্রশ্ন, এলসিএম এইচসিএফ থেকে একটা প্রশ্ন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখান থেকেও মানে ছোট থেকে বড় সাজানো বা বড় থেকে ছোট সাজানো, এখানেও একটা প্রশ্ন দিয়েছে, ব্লাড রিলেশন মানে আগেন রিজনিং ঢুকেছে, প্রফিট লস এখান থেকেও একটা প্রশ্ন। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধু ম্যাথস নয়, ম্যাথসের সাথে অল্প স্বল্প আমাদের মেন্টাল এবিলিটির ওপরেও প্রশ্ন দিচ্ছে। তো তোমরা যদি চাও আমি এই মেন্টাল এবিলিটি থেকে কিরকম টাইপের প্রশ্ন দিচ্ছে তার উপর একটা ডিটেল ভিডিও করে দিতে পারি, কমেন্ট করে আমাকে জানিও যে ম্যাম মেন্টাল এবিলিটি বা রিজনিং থেকে কিরকম প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার থেকে কেটে আমাদেরকে দেখিয়ে দিন, আমি তোমাদের জন্য দেখিয়ে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কিরকম টাইপের প্রশ্ন আসছে। ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমাদের জন্য কিন্তু রেডি করে দিতে পারি। এফোর্ট তোমাদেরকে দিতে হবে, প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেই মুহূর্তে আসবে অ্যাপ্লাই তোমরা করে দেবে, এবং পরীক্ষা যেন তোমাদের একদম সুপার টুপার হিট হয় তার জন্য এখন থেকে আগাম প্রস্তুতি নিতে থাকো। কম্পিটিশন হাই হতে চলেছে, আমি বারবার বলছি। আচ্ছা, জেনারেল নলেজ যেটা আমি তোমাদের পড়াই, প্রাইস থেকে একটা, পলিটি তোমার হিস্ট্রি থেকে একটা, পলিটি থেকে 3টে প্রশ্ন এসেছে সব থেকে বেশি ওয়েটেজ, স্পোর্টস থেকে একটা, জিওগ্রাফি থেকে 2টো প্রশ্ন, সেন্সাস থেকে একটা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা, অর্থাৎ প্রত্যেকটা জায়গা ছুঁয়ে গেছে। এখানে 10টা প্রশ্ন আসে, 10টা নাম্বার থাকে, তো এটাই সব থেকে ছোট জায়গা, বাকিগুলো কিন্তু আমাদের বেশ বড় বড় জায়গা, 25 নম্বর করে থাকছে প্রত্যেকটাতেই। ঠিক আছে, তো আমি আশা করি বোঝাতে পারলাম যে কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে এবং কিভাবে কোন কোন টপিক ধরে তোমরা পড়লে এই জায়গাটা তোমরা কভার করতে পারবে, এবং এই পোস্টটা তোমার একটা সিট এই পোস্টে অন্তত তুমি দখল করে নিতে পারবে। তো বারবার বলছি, যারা চাইছো কোন কোন কম্পিউটার সার্টিফিকেট লাগবে জানতে আমাকে কমেন্ট করে জানিও, এবং যারা চাইছো এই মেন্টাল এবিলিটিটাকে একটু ভালো করে বুঝতে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখাতে, আমি সেটা নিয়েও আলাদা করে তোমাদের একটা ভিডিও করে দেবো, সেখানে দেখে নিও। ঠিক আছে, এবং অবশ্যই বলি যারা মিশন পঞ্চায়েত ব্যাচে ভর্তি হতে চাইছো, আমাদের ব্যাচের অ্যাডমিশন খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। অবশ্যই আমার সাথে তো গ্রুপে তোমরা জয়েন থাকবেই, এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি
দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও এবং এই মিশন পঞ্চায়েত ব্যাচে তোমাদের সমস্ত বিষয়ের লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড থেকে যাবে সেই লাইভ ক্লাসগুলো আগামী 12 মাস। তোমরা যে কোনো টাইমে যে কোনো সময় এই ক্লাস করতে পারবে এবং আমি আবারও বলে দিই 6 মাসের মধ্যে কিন্তু নিয়োগ হবে, 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। তো অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আজকে জেনে গেলে কোনটা তোমাদের জন্য বেস্ট পোস্ট, তা যাদের যাদের গ্র্যাজুয়েশন আছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তারা প্রত্যেকেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। আর এই যে মিশন পঞ্চায়েত প্রস্তুতি ব্যাচ, এখানে Y1012 এইটা হলো ডিসকাউন্ট কোড। যারা জানো না অবশ্যই জেনে রাখো, Y1012 কোডে তুমি সব থেকে কম প্রাইসে কিন্তু ব্যাচ পেয়ে যাবে 1057 রুপিজে, ঠিক আছে, 1057 টাকায়। 25 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। প্রথম দিন থেকে ক্লাস স্টার্ট করে দাও, প্রথম দিন থেকেই নিজেদেরকে এগিয়ে রাখো এবং এইভাবে যেভাবে আমি দেখালাম সেইভাবে প্রস্তুতি করে দাও। কিভাবে ব্যাচে অ্যাডমিশন নেবে একটু ঝটপট দেখে নাও, যদিও আমি আমার গ্রুপে জয়েন থাকলে সেখানে ডিটেল ভিডিও করে বলেই দেবো, তাও আমি তোমাদের সকলের ক্ল্যারিটির জন্য বলে দিই। এখানে যে আড্ডা 24/7 লোগোটা রয়েছে সেখানে অবশ্যই দেখে রাখবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে নাকি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, স্টোর অপশনটায় চলে যাবে, স্টোরে ক্লিক করলেই এখানে WBPSC মিসলেনিয়াস বলে একটা অপশন পাবে, ক্লিক করলেই তোমার কাছে পুরো মিসলেনিয়াসের WBPSCর মধ্যে কি কি পরীক্ষা আছে সমস্ত কিছু শো করবে। দেখো মিশন পঞ্চায়েত ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক করে নাও, ওপেন হয়ে গেল। এখানে তুমি মোর অফার অপশনটা দেখতে পাচ্ছ যেখানে প্রাইস লেখা আছে, তার পাশে এই মোর অফারে ক্লিক করলেই তোমার কাছে এন্টার কুপন কোডের একটা বক্স খুলবে। এখানে Y1012 এই কোডটা অবশ্যই লিখে টাইপ করে তুমি অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পরেই দেখো তোমার কাছে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুল দেখাবে। এখানে যা ইউজ কয়েন্স আছে পাশে একটা ছোট্ট ব্লু কালারের বক্স থাকে, ওটাকে টিক করে দেবে। করার পর প্রাইসটা কমে তোমার 1057 রুপিস হয়ে যাবে। তারপর তুমি বাই নাও অপশানে গিয়ে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেবে। এখানে পে বাটন রয়েছে, পে করে দিলেই তোমার কিন্তু ব্যাচ পারচেজ হয়ে যাবে। 25 তারিখ থেকে ক্লাস শুরু, কেউ দেরি করো না, এখনই এই মুহূর্তেই রেজিস্ট্রেশনটা করে আসো WBPSC অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এই মুহূর্ত থেকেই ব্যাচে জয়েন করে গিয়ে তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো। চলো, অল দ্য বেস্ট। আর প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটাতে। আর অবশ্যই সোমবার দিন বিকেল 5টায় তোমাদের সাথে তো ক্লাস আমার থাকছেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের, সেই ক্লাসটাকেও মিস করো না। চলো, টাটা, বাই বাই, ভালো থাকো সকলে, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।